আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা। আপনাদের সাথে রয়েছি আমি রিতম, আমি মঞ্জুরি। সিজন 2, এপিসোড 4। প্রায় 3 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও চিন্ময়ের অবস্থার কোনো উন্নতি হয়নি। মাথার স্পর্শকাতর অংশে গুরুতর চোট লাগার কারণে ওর শরীর এখনও নিঃসাড়, বা ডাক্তারি পরিভাষায় বলা চলে কোমার কবলে পড়ে আছে। সুখবরের আশায় সপ্তাহে 3 দিন নিয়ম করে চিন্ময়কে হাসপাতালে দেখতে আসে ধ্রুব, কিন্তু প্রতিবারই আশাহতের মতো হতাশ মুখে ওকে ফিরে যেতে হয়। যদিও হতাশার চিহ্নগুলো ওর মুখমণ্ডলের কঠিন অভিব্যক্তির উপরে কোনো প্রভাব ফেলে না, তবুও মনের মধ্যে সেগুলো অব্যাহতই থাকে। দুপুর 12টার সময় মাথার উপরে অধিষ্ঠিত সূর্যদেবের গনগনে উত্তাপে খোলা আকাশের নিচে দুদণ্ড দাঁড়াবার উপায় নেই। রোদের দহন থেকে বাঁচতে হাসপাতালের প্রধান গেটের কাছেই থাকা একটা পথচলতি ওষুধের দোকানে এসে ওখানকার এক নড়বড়ে বেঞ্চে পা গুটিয়ে বসে ধ্রুব। শখের খিদের শৌখিন নিষ্পত্তির তাড়নায় একঠোঙা কাজু পেস্তার ভরপুর মিশ্রণ হাতে ঢেলে খাওয়া শুরু করে, আর খেতে খেতে ও বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। সময় যত এগোচ্ছিল বিরক্তিতে ওর ছটফটানি যেন লাফিয়ে বাড়ছিল। তবে হঠাৎই নিজের দিকে রোগা পাতলা একটা ছেলেকে হেঁটে আসতে দেখে ওর মুখে হাসি ফোটে। গাড়ি ঘোড়ার চলন্ত ভিড়ে ঠাসা ব্যস্ত রাস্তাটা পেরিয়ে ধ্রুবর কাছে এসে পৌঁছানো মাত্রই ছেলেটি কোমর নুইয়ে হাঁপাতে শুরু করে। দ্রুত শ্বাস পড়তে থাকা গলাতেই চাপা স্বরে বলে, দাদা, এই নিন আপনার প্যাকেট। যা যা চেয়েছিলেন সব জোগাড় করে এতে পুড়ে দিয়েছি। সাবাস ভাই, তা তোকে কেউ সন্দেহ করেনি তো? না না, সন্দেহ কি করে করবে? আমি তো জানলা দিয়ে ঢুকেছিলাম পে প্লেসে। ওই আগের দিন রাতে এক বাউন্সার জানলা টেনে টুনে চেক করার পরপরই আমি স্লাইডিং জানলার লকটা ভেঙে দিই। যেহেতু জানলা লাগিয়ে চেকিং করার সময় এবং চেকিং শেষে দুটোতেই আমি বাউন্সারের পিছনে থাকি, তাই কাজটা নিমেষে করে ফেলেছি। তার উপর সোনার সোহাগার মতো বাউন্সারটা আবার অনলাইন গেমে ডুবেছিল, যার জন্য আমাকে বেশি কষ্ট করতে হয়নি। ওদিকে আজকে তো সকালেই সবাই ইউপি চলে গেছে ওপেন ফিল্ড টুর্নামেন্টে লাখ লাখ টাকার বেট লাগাতে। উপরওয়ালার অশেষ দয়া পেয়েছিলি কাল তুই। তবুও লকটা ভাঙার শব্দটা সে লোক শুনতে পায়নি তো? না না, শুনবে কিভাবে? ওদের কানে তো অল টাইম ইয়ার কর্ড খোঁজা থাকে। সাথে আজ টুর্নামেন্ট হওয়ায় লোকটা ফোনের জ্বালায় জেরবার হয়ে যাচ্ছিল। এমনিতেও অনলাইন গেম তো ছিলই, তাছাড়া ওই লক ভাঙতে খুব একটা শব্দও হয় না। আর আমার বাবার একসময় লকের দোকান থাকায় আমি এসবে এক্সপার্ট স্যার। সেই জন্যই তো তোকে কাজটা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ঠিক আছে। তাহলে দাদা, আমার টাকাটা? টাকা তোর পকেটে চলে গেছে, আর দিয়ে দেখে নে। টাকাটা তুমি কখন দিলে দাদা? টাকাটা কেন, তুই যখন নিচু হয়ে হাঁপাচ্ছিলি তখন তোর কোমরে একবার হাত রেখেছিলাম না? ওই তখনই টাকাটা ভরে দিয়েছি। বাহ বাহ, তোমার দিমাগের সাথে কেউ পাঙ্গা নিতে পারবে না দাদা। ঠিক আছে, এবার যা। শেষ কাজটা কিন্তু এখনো বাকি, ওটা না করতে পারলে সব পরিশ্রমী জলে চলে যাবে। যে কটা টাকা দিয়েছি তার থেকে 1000 মতো নিয়ে ওয়াইন শপে চলে যা। খান থেকে এক বোতল কিনে জয়েজে ঢুকে পড়। পরের প্ল্যানটা মনে আছে তো, নাকি আবার বলতে হবে? না না, সব মনে আছে দাদা, সব মনে আছে। ওকে, দেন গো অ্যান্ড এক্সিকিউট ইউর প্ল্যান স্মুথলি। ঠিক আছে দাদা, এলাম তাহলে। হ্যাঁ। রোগাপটকা ছেলেটা খুশি মনে গান গাইতে গাইতে রাস্তা পেরিয়ে ওপারে গিয়ে ধীরে ধীরে মিলিয়ে যায়। দোকানের ছাউনি থেকে বাইরের রোদে পোড়া প্রকৃতির মরীচিকার মতো কম্পিত জলছবির দিকে তাকাতেই চোখ দুটো আপনা আপনি কুঞ্চিত হয়ে ওঠে ধ্রুবর, যার প্রত্যক্ষ কারণ সঙ্গে রোদ চশমার অনুপস্থিতি। পুষ্টিকর খাবার খাওয়ার পর অস্বাস্থ্যকর সিগারেটটা ধরানোর জন্য সবে মাত্র লাইটার খুঁজতে পকেট হাতড়াতে যাবে, ঠিক তখনই পিছন থেকে কারোর উষ্ণ হাতের স্পর্শ ওর কাঁধের উপর অনুভূত হয়। সজাগ সচেতন ধ্রুব সম্পূর্ণ ঘাড় না ঘুরিয়ে একপাশে ঘোরায়। কাঁধে রাখা হাতটা সজোরে চেপে ধরে
টান মেরে নিজের সামনে নিয়ে আসা মাত্রই ও প্রচণ্ড পরিমাণে বিস্মিত হয়। আপনি? ওই এই তুই এখানে কখন এলি রে? এই ওইদিকে কোথায় যাচ্ছিস? এই কই রে? বেঁটে খাটো চৌকো আকৃতির টুলের উপর বসে সামনের টেবিলে আকারে ছোট প্যাকিং বাক্সগুলো থরে থরে সাজিয়ে রাখছিল কাঁচা পাকা চুলের বয়স্ক লোকটি। ওর পিছনে স্টিলের তৈরি উঁচু র্যাকগুলোর প্রতিটা তাকে নীল রঙের ঢাউস কিছু ব্যাগ সার দিয়ে সাজানো। লোকটা চটচলতি টুল থেকে উঠে গিয়ে ওই র্যাকের সামনে দুহাত ছাড়িয়ে পাঁচিলের মতো দাঁড়িয়ে পড়ে। লম্বা চওড়া যে যুবকটির উদ্দেশ্যে লোকটা প্রশ্নটা ছুঁড়েছিল তার কপালের উপর লেপ্টে থাকা ঘামে ভেজা চুলগুলোর ঠিক নিচে ঢুলু ঢুলু দুটো চোখের রক্তাভ চাহনি দেখে লোকটার বুকটা ঢিপ করে ওঠে। তবুও বয়োজ্যেষ্ঠ হওয়ায় নিজের গাম্ভীর্য অক্ষুণ্ণ রেখেই ছেলেটার সর্বাঙ্গে চোখ বুলিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমাকে টপকে ব্যাগ রাখতে চলে যাচ্ছিলি যে বড়? হ্যাঁ, খুব সাহস হয়েছে তাই না? পথ ছাড়ো। আগে আমার কথার উত্তর দে, তবে যেতে দেবো। বললাম তো, পথ ছাড়ো। এই হোম করছিস কাকে তুই? হ্যাঁ হ্যাঁ, তোর খাই না পড়ি আমি। হ্যাঁ, নাছোড় লোকটাকে এভাবে শায়েস্তা করা সহজ নয় ভেবে ছেলেটি ওকে এক প্রকার ঠেলে সরিয়ে দেয় চলার রাস্তা থেকে। র্যাকের কাছে এসে ব্যাগ ভর্তি প্রতিটা তাক হাতড়াতে থাকে নিজের মর্জি মাফিক, যা দেখে স্থূলকায় লোকটির আঁতে ঘা লাগে। ও কর্কশ গলায় গালমন্ত করতে লেগে যায়। এই ভারী দেমাগ হচ্ছে না তোর? হ্যাঁ, আমি চাইলে এখনই তোর সব দেমাগ পেছন দিয়ে বের করে দিতে পারি। ভুলে যাস না, কাউন্টারে তোর জন্য এক্সট্রা ব্যাগের ব্যবস্থা আমিই করে দিয়েছিলাম। আর তুই সেই উপকার ভুলে আজকে এখন আমার ওপরই চোটপাট করছিস। তাই তা উপকারটা কিরকম ছিল? শর্ত সাপেক্ষ নাকি নিঃশর্ত? এই এই চয়ন, চুপ, একদম চুপ। আস্তে আস্তে বলো। তোমার হেডে গলা শুনে মালিক তেড়ে এলো বলে তারপর আমার সাথে সাথে জুত চুরির দায়ে তোমাকেও। বাকি কথাটা অসমাপ্তই রাখে চয়ন। গুনগুন করে গান গাইতে গাইতে তাকটা খানিকক্ষণ ঘাঁটাঘাঁটি করার পর বলে, দিলুদা, এই দিলুদা, এই 3 নম্বর তাকে এত ব্যাগ ঢুকিয়েছ কেন? এগুলো নতুন বয়দের দেবে বুঝি? সে দাও, কিন্তু কিন্তু আমি এখন এই ব্যাগটা কোথায় ঢোকাবো? সেটা আমি তোকে বলতে বাধ্য নই। হ্যাঁ, টাকা নাও কিসের জন্য? টাকা দিয়ে কি তুই আমার মাথা খুলে নিয়ে রেখেছিস নাকি? হ্যাঁ, বেশ, বলো না, আমি নয় নিজেই ব্যবস্থা করে নিচ্ছি। তারপর আবার ভুল হলে কর্তৃপক্ষ দায়ী নয়। মেঝেতে ফেলে রাখা চয়নের ব্যবহৃত লজিস্টিক বা পণ্য সরবরাহকারী ওজনদার ব্যাগটা দিলু হাতে তুলে নেয়। কয়েক সেকেন্ড যাবৎ ব্যাগের সমস্ত অংশ টিপে টিপে ঘষে ঘষে দেখার পর নাক ফুলিয়ে চয়নের দিকে তাকায়। ঝাঁঝালো গলায় প্রশ্ন করে, আবার আবার তুই ব্যাগ ভেজেছিস? আবার? তাতে তোমার কোনো সমস্যা? সমস্যা তাই না? হ্যাঁ, সমস্যা। এই তুই জানিস প্রতিবার তোর এই আধ ভেজা ব্যাগগুলোকে ড্রায়ার দিয়ে শুকোতে গিয়ে কতটা ঝক্কি পোহাতে হয়? আমি বুঝে পাই না, 1 বার 2 বার 3 বারের পর 4 বার পেরিয়ে 5 বারে এসেও কি দুম দাম করে তোর ব্যাগ ভিজে যায়? হ্যাঁ, প্রথম দিন বলেছিলি ব্যাগ জলে পড়ে গেছে, দ্বিতীয় দিন বললি ব্যাগ বৃষ্টিতে ভিজেছে, শেষবার তোর কাছে উত্তর ছিল না, তারপর থেকে এড়িয়ে যেতে থাকলি। আর সেই দিন থেকেই তোকে আমি জিজ্ঞাসা করাও ছেড়ে দিলাম, কিন্তু আজ তোকে বলতেই হবে এর কারণ। আচ্ছা, তেদুর লোক তো তুমি সময় মতো টাকা পেয়ে যাচ্ছ তো, তারপর মুখে এত চটর পটর কেন চলে তোমার? তোর কার নেই টাকার? তুই আবার সত্যি বল, প্রতি 2 সপ্তাহ অন্তর এই ব্যাগ এইভাবে কাক ভেজা হয়ে কেন থাকে? কি করিস কি ব্যাগটার সাথে? সাবান জলে চোবাই, চুবিয়ে কাচি, কেচে রোদে দিই, যতটা হয় রোদের তাপে শুকোই, বাকিটা বৃষ্টি আসার ভয়ে আর শুকাতে পারি না, তাই ভিজে থাকে। শুনে শান্তি? তোর মতো কুড়ে ছেলে ব্যাগ কাচে, তাও আবার প্রতি 2 সপ্তাহ অন্তর? এটা সত্যি? হ্যাঁ, প্রয়োজন আছে তাই কাচি, অত কই ফেরত দিতে পারবো না। মানার হলে মানবে, নইলে মেনো না। খরচ বাঁচাতে আর নিজের ইনকাম বাড়াতে কোম্পানির এক্সট্রা ব্যাগ সার্ভিসের ফায়দা তুলে তুই রাতে সবজি ডেলিভারির কাজ করতে যাস, এইটাই তুই বলেছিলিস আমায়, তাই তোকে যথাসাধ্য সাহায্যও করেছিলাম। কিন্তু তোর সেই ব্যাগ সামান্য কটা সবজির জন্য কি এমন নোংরা হয় যেটা প্রতিদিন তোকে ধুতে হচ্ছে? হ্যাঁ, ভাই, ওসব তুমি বুঝবে না। সবজির গায়ে কাদামাটি লেগে থাকে, ওগুলো ব্যাগেতে মাখামাখি হয়, তাই ধুয়ে দিই। কাদা লেগে যায় প্রতিদিন?
হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন লেগে যায়, প্রতিদিন। ওসব তোমার বুঝবার কম্ব নয়। দেখ বাবা, তোর দুটো পয়সা ইনকাম হবে বলে ব্যাগ কাউন্টার থেকে লুকিয়ে বাড়তি ব্যাগটা তোকে দিয়েছিলাম। জানি না তুই কতটা সৎ পথে আয় করছিস, তবু বলবো ভুল পথে পা বাড়াস না। বাড়িয়ে থাকলে এখনো সময় আছে, সরে আয়। পুলিশে চুলে 36 গা, সেটা কিন্তু মনে রাখিস। আর তার সাথে মান সম্মানের চুনকালি লেপা ফিরি, বুঝেছ? ঠিক আছে, মেলা জ্ঞান মেরো না তো। ব্যাগটা রেখে দিয়ে আমায় উদ্ধার করো। আর এই নাও আজকের 200 টাকা। ওই লাগবে না, তুই রেখে দে। এই যাওয়ার পথে কিছু খেয়ে নিস। ওকে, কেউ যদি নিজের হাতেই নিজের লক্ষ্মী পয়ে ঠেলতে চায়, তাকে সামলাতে আমাকেই হবে। আসলাম, গুড নাইট। দিলু নামক লোকটিকে ডিঙিয়ে চয়ন হনহনিয়ে হেঁটে বাইরে চলে যায়। ওর চোখে মুখে যে একরাশ উদ্বিগ্নতার ছাপ ফুটে উঠেছিল, সেটা দিলু ঠিকই খেয়াল করেছিল। যদিও ও চয়নকে পিছু ডাকতে পারে না, আর বদলে বিস্মিত চিত্তে স্থাণু হয়ে দাঁড়িয়ে থাকে ঘরের মাঝখানে। জয়েস অ্যাসোসিয়েশনের সিংহদুয়ার পেরিয়ে ভিতরে চওড়া উঠোনে বাইক সমেত প্রবেশ করতে গিয়ে এতটুকুও বাধা পেতে হয় না ধ্রুবকে। উঠোনের ঠিক মধ্যিখানে শ্বেতপাথরের নির্মিত ফোয়ারাটার পাশে এসে নিজের জগদ্দল বাহনটা থামায়। বাইকের চাবিটা সুরক্ষিতভাবে পকেটে ভরেই সামনের দিকে হাঁটতে শুরু করে। অন্যদিকে রোগা পটকা সঞ্জুর বিছানো জালে পা জড়িয়ে অ্যাসোসিয়েশনের দারোয়ান, সাফাইকর্মী, এমনকি শৌখিন বাগানের মালিও এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওদের সকরুণ চিত্র দেখে ধ্রুবর ঠোঁটের কোণে মুচকি হাসি উঁকি দেয়। ধ্রুব মধ্যম গতিতে হাঁটছিল। তখনই ওর সঙ্গে যোগ দেয় সঞ্জু। ও নিশ্চয়ই কোনো এক কোণায় এতক্ষণ ঘাপটি মেরে বসেছিল। ধ্রুবকে গাড়ি রাখতে দেখেই বেরিয়ে এসেছে এই অভিযানে সামিল হবে বলে। চলো দাদা, ভিতরে যাই। যেহেতু ধ্রুব আগে থেকেই অবগত ছিল সঞ্জু এখানে থাকবে, তাই হঠাৎ সঞ্জুকে উদয় হতে দেখে এতটুকু অবাক হয় না ও। হ্যাঁ, চল যাওয়া যাক। আচ্ছা দাদা, সেদিন যে তোমার বন্ধুরা এসেছিল, ওরা কি আজ আসবে না? না, ওরা আসবে না, কারণ ওদেরকে কিছু জানাইনি। আসলে এই মিশনটা টোটালি আমার একার, তাই। সে কি, ওরা না এলে তুমি ফাইট করবে কিভাবে? কেন রে, আমাকে দেখে কি তোর নুলো বলে মনে হয়? না, সেটা না, তোমার যে সাসপেনশন চলছে। তো তো দেখি না, মানে তোমার সার্ভিস রিভলভারটা সাসপেনশনে থাকার জন্য ওটা তো এখন তোমার কাছে নেই। আসলে দাদা, জয়কান্তরা খুবই ডেঞ্জারাস। ওদের কাছে গোলাগুলি কোনো ব্যাপারই না। সেই ওই ফেরোসাসগুলোর সামনে তোমার খালি হাতে দাঁড়ানোটা কি ঠিক হবে? বাবা, তুই আমার জন্য ভাবছিস? শুনেও শান্তি। হ্যাঁ, গান থাকুক বা না থাকুক, ব্রেন পাওয়ার তো আছে। আর এটা পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র। ওরা আমার শরীরকে 1000 বার সাসপেনশনে পাঠাতে পারে, কিন্তু আমার মানসিক শক্তিকে পাঠাতে পারবে না। এটা সব সময় মাথায় রাখবি। সে ঠিক আছে দাদা, বাট দাদা দাদা তুমি তো জানো না জয়কান্ত কী লেভেলের হারামি। তুমি ওর লকার খুলতে গেলে সেই খবর ওর কাছে সেকেন্ডে পৌঁছে যাবে, কারণ সেফটি অ্যালার্ম লাগানো আছে। আর তারপর ও এখানে হিংস্র চিতার মতো দৌড়ে দৌড়ে আসবে শিকার ধরতে। আসুক না, আসুক, আমি তো সেটাই চাই। ধ্রুবর ঠোঁটের ডগায় কুটিল হাসি ফুটে ওঠে। সামান্য উত্তরটুকু দিয়েই ও পুনরায় পা চালানোর প্রতি মনোযোগ দেয়। সঞ্জু আর বিশেষ কিছু জিজ্ঞেস করেনি, তবে হাঁটতে হাঁটতে গন্তব্য প্রায় পৌঁছে যেতেই সঞ্জু দায়িত্ব নিয়ে হাঁক পাড়ে। দাদা, এসে গেছি আমরা। হ্যাঁ, ধন্যবাদ আমাকে এত দূর পৌঁছতে সাহায্য করবার জন্য। এইবার তুই যেতে পারিস। যাবো মানে? তালা খুলে দেব না? না, আমি নিজে খুলে নেব। এবার কাজটা আমার একার, তাই আমাকে একা হাতেই সারতে হবে। তুই যা। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। তবে তোমার কোনো সাহায্য লাগলে আমাকে সঙ্গে সঙ্গে ডাকবে কিন্তু। আমি ওই বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ শোন, তোকে যেতে বলেছি মানে এখান থেকে একেবারে চলে যেতে বলেছি। এই এরিয়ার ধারে কাছে অবধিও ততক্ষণ ঘেঁষবি না যতক্ষণ না আমার তরফ থেকে কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছিস, বুঝেছিস? কিন্তু দাদা, নিজের জায়গায় ফিরে যা সঞ্জু। আমি এক কথা বারবার বলা পছন্দ করি না।
ধ্রুবর কঠোর চোখ দুটোর অস্বাভাবিক চাহনিতে বিদ্ধ হয়ে সঞ্জু আর বেশি কথা বাড়ায় না। ও জানে ধ্রুব ভালোই যতটা ভালো, খারাপই ঠিক ততটাই খারাপ। শুধু শুধু মানুষটার কোপে পড়ে লাভ নেই, তাই সঞ্জু পায়ের গতি বাড়িয়ে বাইরে চলে যায়। জয়কান্তের সুসজ্জিত বিরাট ক্রীড়া প্রাঙ্গণের মূল দরজার ঠিক উল্টো দিকের দেওয়ালে লাগানো প্রবঞ্চক আয়নাটায় ধ্রুবর প্রতিবিম্ব ভেসে ওঠে। ঝকঝকে কাঁচের আড়ালে যে কুচকুচে কালো কারবার লুকিয়ে রয়েছে তা সেই দিনই ধ্রুব টের পেয়েছিল, তাও আবার এক তুচ্ছ প্রাণীর টিকটিকির দৌলতে। আয়নার উপরি অংশের ফাঁক গলে টিকটিকিকে ভিতরে ঢুকে যেতে দেখেই ওর মনে সন্দেহটা তৈরি হয়েছিল। তাই তো সুযোগ পেতেই ও পরিকল্পনাপূর্বক এখানে এসে উপস্থিত হয়েছে, নিঃশব্দে তল্লাশি চালানোর সুবাদে। উল্লম্ব আয়নায় হাত ঠেকিয়ে আশেপাশে চোখ ঘোরায় ধ্রুব। আয়নার চারদিকটা মোটা কাঠের চওড়া ফ্রেম দিয়ে বাঁধানো, যাতে আবার চোখ ধাঁধানো কারুকার্যের বাহার। ফ্রেমের ঠিক নিম্ন কোণে ধ্রুবর ঘূর্ণমান দৃষ্টি আটকে যেতেই ওর মুখের হাসি এতটাই চওড়া হয় যেন ও গুপ্তধন খুঁজে পেয়েছে। আজ দুপুরে যখন ওষুধের দোকানে বসে সুখ টানে মোজে পা নাচাচ্ছিল ধ্রুব, তখনই মেজবাবু অতনু লাহিড়ীর আবির্ভাব ঘটে দেবদূতের মতো। অসময়ে ওকে দেখেই ধ্রুব তড়াক করে লাফিয়ে উঠেছিল। যদিও অতনু লাহিড়ীর ভাবভঙ্গি একেবারে সাবলীল ছিল, তবুও দেখে মনে হচ্ছিল লোকটা তাড়াহুড়োতে রয়েছে। ও চারপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নিয়েই ধ্রুবর হাতে নিজের সার্ভিস রিভলভারটা ধরিয়ে দিয়ে বলেছিল, যন্ত্রটা শালা হেভি হারামি আছে, দুমুখো সব যাকে বলে। মনে করে দেখো ধ্রুব, এটার জন্যই তুমি ভেসেছিলে, আবার এটার জন্যই সামনে তুমি অনেক বড় কিছু অ্যাচিভও করতে পারবে। কে বলতে পারে, যে অস্ত্র একদিন তোমায় বাঁচিয়েছিল সেই কোনো একদিন তোমার শেষ হাসিটা হাসালো। চলি, সাবধানে পা ফেলো আর চোখ কান খোলা রেখো, বুঝেছো? নিজের বক্তব্যে ইতি টেনেই যেরকম হুট করে উদয় হয়েছিল অতনু লাহিড়ী, সেই রকমই ঝট করে সে চলেও যায়। ওর কথাগুলো এখনো কানে বাজছে ধ্রুবর। প্রতিবারই কানে মন্ত্রণা দিয়ে হন হন করে হেঁটে মেজবাবুর চলে যাওয়া সমেত রহস্যময় কাজকর্মগুলো ওকে মাঝে মধ্যেই ভাবনার অতল আনতে ফেলে দেয়। এই লোকটা ওকে এত নজরে রাখে কেন, সে নিয়েও নিজেরও কৌতূহলের অন্ত নেই। তবুও বিপদের সময় যেচে উপকারকারীকে কখনো ফেরানো উচিত নয় ভেবে ও নীরব থাকে। ফ্রেমের নিচে একদম কোণার দিকে আঁকা নকশাটা আদপে একটা ছোট্ট লক ছাড়া আর কিছুই না। লকটাকে নিশানায় রেখে মুহূর্তে গুলি চালিয়ে দেয় ধ্রুব। খুট করে একটা শব্দ হওয়ার সাথে সাথে জয়কান্তের সাধের আয়না থুড়ি গুপি দরজাটা উন্মুক্ত হয়। স্লাইডিং ডোর বা স্লাইডিং জানলার মতো পদ্ধতিতে বানানো আয়নাটাকেও একপাশে সরাতেই ভিতরের অন্ধকার ঘরটা দৃশ্যমান হয়। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ওই গোপন কক্ষে ধীরে ধীরে প্রবেশ করে ধ্রুব। জয়কান্তকে গ্যালারির চেয়ারের সঙ্গে পিছমোড়া করে বেঁধে রেখেছে ধ্রুব। ওর মুখে কড়া ধাঁচের আঠালো টেপ আটকানো, দুই পায়ের গোছায় দড়ির শক্তপোক্ত বাঁধন, যা কেটে ফেলার সাধ্য স্বয়ং ইঁদুরেরও নেই। ঘুটঘুটে অন্ধকার ঘরটা থেকে একটা মান্ধাতার আমলের মুঠো ফোন সমেত কয়েকটা সচল সিম কার্ড আর কিছু পরিচয়পত্র উদ্ধার করেছিল ধ্রুব। কাজ মিটিয়ে গুপচি ঘরটা থেকে বেরোনোর জন্য বাইরে পা ফেলতে না ফেলতেই জয়কান্তের মুখোমুখি হতে হয়েছিল ওকে। নিজের কুকীর্তির হাঁড়ি প্রকাশ্যে ভেঙে যাওয়ার আগাম সতর্কবার্তা পেয়ে জয়কান্ত সমস্ত কাজকর্ম পিছনে ফেলে তড়িঘড়ি অ্যাসোসিয়েশনে এসে পৌঁছেছিল। এখানে আসা মাত্রই ধ্রুবর সশরীর উপস্থিতি সহ ওর খানা তল্লাশি চালানোর নিদারুণ দৃশ্য দেখে জয়কান্তের চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা। বুদ্ধিভ্রষ্ট হয়ে প্রমাণগুলোকে বাঁচাতে গিয়ে ধ্রুবর সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল। ধ্রুবও ছাড়বার পাত্র ছিল না। বাজেয়াপ্ত করা বস্তুগুলোকে এক হাতে মুড়িয়ে অন্য হাতের সাহায্যেই এলো পাথারি কিল চর ঘুষি মেরে জয়কান্তের উষ্ণ অভ্যর্থনা সেরে নিচ্ছিল। ওর ওই অতিকায় সুঠাম শরীরের প্যাঁচকোচের সাথে জয়কান্ত লড়ে জিততে পারছিল না কিছুতেই।
তবুও ওর চেষ্টার কোনো ত্রুটি ছিল না, যদিও ওর নিজেকে ছাড়ানোর প্রবণতার চেয়েও বেশি লক্ষ্য ছিল প্রমাণ ধ্বংসের প্রতি। ধস্তাধস্তির এক পর্যায়ে পৌঁছে জয়কান্তকে প্রায় বাগে এনেই ফেলেছিল ধ্রুব। ডান হাতের বাহু দিয়ে পিছন থেকে ওর গলা চেপে ধরে রেখেছিল যাতে বেটা পালাতে না পারে। কিন্তু অতি চালাক জয়কান্ত মাটিতে পড়ে যাওয়ার নাটক করে স্বল্প ঝুঁকে পড়লে ধ্রুব লক্ষ্যচ্যুত হয়। ঠিক সেই সুযোগে মেঝেতে রাখা রং ভর্তি ছোট বালতির প্রায় পুরোটাই ধ্রুবর বাঁ হাতের উপর উল্টিয়ে দেয় জয়কান্ত। এতে বেশিরভাগ কাগজই গাঢ় নীল রঙে নীলময় হয়ে যায়, ফলে অক্ষরগুলো আর সুস্পষ্ট অবস্থায় থাকে না। সেই তখন থেকেই জয়কান্তের উপরে প্রবলভাবে ক্ষেপে রয়েছিল ধ্রুব। ফলত এখন ফুরসত পেলেই নীলাভ কাগজগুলোকে আগে একপাশে সরিয়ে রেখে ওর মুখের সপাটে একটা ঘুষি মারে। মুহূর্তে জয়কান্তের সামনের মাড়ির কটা দাঁত ভেঙে গিয়ে একদল রক্ত সমেত তা টুপটাপ করে ঝরে পড়ে মাটিতে। ব্যথায় ছটফট করতে থাকা জয়কান্তকে তৎক্ষণাৎ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়। কাহিল জয়কান্তের মুখের দিকে রাগত দৃষ্টি নিক্ষেপ করে বজ্র মুষ্টি পাকিয়ে বসে আছে ধ্রুব। ঘন ঘন ওর তপ্ত শ্বাস পড়ছে বনের রাজা সিংহের মতো। হঠাৎই জয়কান্তের দামি গালে ঠাটি একটা চড় বসিয়ে দেয় ধ্রুব। How dare you, Mr. জয়কান্ত? How dare you? মুখ বাঁধা জয়কান্ত ভয়ার্ত গলায় গোঙানির আওয়াজ ছাড়া কিছুই বের করতে পারে না, যদিও তা দেখে ধ্রুব ওর মুখের বাঁধন খুলে দেয় না। তুই আমার লেজে পা দিয়েছিস না? ছবল তো তোকে খেতেই হবে। ক্ষমা চাইছিস তুই? লজ্জা করছে না তোর? এতগুলো মানুষের জীবন নিয়ে খেললি, আমার কষ্ট করে জোগাড় করা প্রমাণগুলোতে কালি ছেটালি, আর এখন এসেছিস সস্তার সিম্প্যাথি আদায় করতে। শালা শালা ইচ্ছে করছে ওইখানেই জ্যান্ত পুঁতে দিই তোকে। নীলে নীলময় কাগজগুলোর দিকে চেয়ে জোরালো দীর্ঘশ্বাস ফেলে ধ্রুব। পরক্ষণেই ওর ভাবমূর্তি আবার আগের মতো রক্তিম হয়ে যায়। হঠাৎই জয়কান্তের মুখবন্ধনী খুলে দিয়ে শীতল স্বরে ওকে ধ্রুব জিজ্ঞাসা করে, Hey, how much money did you get? How much? money. কত টাকা পেয়েছিলি বল? যে চেয়ারে ধ্রুব বসেছিল তার হাতলে সজোরে একটা চাপড় মেরে উঠে দাঁড়ায়। ধীর গতিতে হেঁটে এসে জয়কান্তের কলার ধরে ওকে পুরো দমে ঝাঁকাতে শুরু করে। কে দিয়েছিল তোকে টাকা? কে দিয়েছিল বল? তোকে টাকা কে দিয়েছিল? তোকে টাকা কে দিয়েছে? কিসের বিনিময়ে? এতগুলো মানুষকে কিসের বিনিময়ে খুন করলি তুই? নৃশংসভাবে খুন করেছিস তুই। বল তোকে আজ বলতেই হবে। ব্লাডি ইনসেক্ট বাস্টার্ড, বল। আমি কিছুই জানি না। তুই জানিস না? তোর বাপ জানে। জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। চিনিস না আমাকে তুই চিনিস না। জয়কান্তের চুলের মুঠি ধরে মাথাটা পিছন দিকে টেনে ধরে ধ্রুব। শক্ত মুঠোয় ঘুষি পাকিয়ে ওর চোখ বরাবর আঘাত করতে যেতেই জয়কান্ত প্রাণ ভয়ে চিৎকার করে ওঠে, আমাকে মারবি না প্লিজ, না। বলছি আমি সব বলছি আমি। দাঁত ভাঙার ফলে মাড়ি থেকে হওয়ার রক্তপাতের কিছুটা মুখের মধ্যেই জমেছিল। সেই তরল সমেত একদলা থুতু থুতকারে পাশে ফেলে মুখটা কাঁধে মুছে নেয় জয়কান্ত। ধাতস্থ হয়ে হাঁপাতে বলে, 50 লাখ টাকা পেয়েছিলাম। 50 লাখ টাকা পেয়েছিলাম শুধু। এর চেয়ে বেশি 1 পয়সাও পাইনি। সব টাকা আমার পার্সোনাল লকারে রাখা আছে। আপনি চেক করে নিতে পারেন স্যার, আপনি চেক করে নিতে পারেন। 5 জনকে পশুর মতো খুন করার জন্য তুই মাত্র 50 লাখ পেয়েছিলি, এটা আমায় বিশ্বাস করতে হবে। তাও আবার তোর লকার খুলে। আমাকে কি তুই নিজের মতো ফাকিং অ্যাস ভাবিস?
খুন তো নয় স্যার, শুধু শুধু ওদের ডিটেলগুলো লিক করার জন্য পার হেড 10 লাখ টাকা করে মোট 50 লাখ পেয়েছিলাম। সত্যি বলছি, সত্যি বলছি, আমি কোনো খুন করিনি স্যার। আমাকে শুধু যেটুকু কাজ দেওয়া হয়েছিল সেটুকুই করেছি, আর বদলে অত টাকা। বঙ্গালকে হাইকোর্ট দেখাস না জয়কান্ত। বিড়ালের মতো মিউ মিউ করে তুই অন্য কারো কাছ থেকে পার পেয়ে গেলেও আমার থেকে পাবি না। চুপচাপ সত্যি বল, নইলে তোর সব কটা আঙুল ছিঁড়ে কুকুরদের খাইয়ে দেবো আমি। বিশ্বাস করুন, না বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমি তো এটাও জানি না যে আমার অ্যাসোসিয়েশনের পেছনের বাগানে প্রায় মাঝরাত থেকে ভোর রাতের মধ্যে এসে ক্যারি ব্যাগে করে টাকার বান্ডিল কে রেখে যেত। কেন এবার রেখে যেত আমি জানতাম না, আমি জানি না। টাকা রেখে যেত মানে? তোর মতো লোক হাতে হাতে টাকার রফা করতো না? এই ঢপটাও আমায় গিলতে হবে বাস্টার্ড। স্যার আপনি ঠান্ডা মাথায় আমার কথাটা একটু বুঝুন। আমি দাদার আন্ডারে কাজ করি, মাথার উপর বট গাছের ছায়া আছে বলে বেআইনি ধান্দার জাব এখনো খোলা আছে। তো আপনি কী ভাবেন যার জন্য সব সম্ভব হচ্ছে সেই ধান্দার শেয়ার নেয় না? না। তোর দাদা কি নেয় না সেটা আলোচ্য বিষয় নয়, আর আমার প্রশ্নের উত্তরও না। কাজেই অতি চালাক সাজার চেষ্টা করিস না, গলায় দড়িটা কিন্তু আটকে যাবে। আপনি আমাকে ঘুষি মেরে দাঁত কবাটি খুলে দিয়েছেন স্যার। যন্ত্রণায় মারি ছিঁড়ে যাচ্ছে এমনিতেই। এই অবস্থায় আমি মিথ্যে কথা আপনাকে কি করে বলতে পারি? যা বলছি সব সত্যি বলছি, কোনোটাই বানানো নয়। আমি ধান্দা থেকে যা কামাই তার 70% দাদার পকেটে ঢোকে। দাদার চোখ বাঁচিয়ে অন্য ব্যবসা বাঁধাও সম্ভব না, কারণ দাদার লোকগুলো চীনের চোখের মতো পিছনে থাকে অল টাইম। তাই যখন ঘুরপথে অতগুলো নোটের হদিশ পাই তখন লোভ সামলাতে পারিনি স্যার। লোভ আচ্ছা, এরকম ব্যাপার। তা এই টাকার হদিশ তোকে কোন দাতা কর্ণ দিয়েছিল রে? কয়েক মাস আগে আমার নাম্বারে একটা নাম্বার থেকে ফোন আসে। লোকটা ফোনে জানায় ওর নাকি সেসব ডিটেলস চাই। যারা আমার অ্যাসোসিয়েশনে বেট লাগিয়ে খেলা দেখতে আসে তাদের ডিটেলস চাই। এই কাজের জন্য মোটা টাকাও দেবে বলেছিল। আমি প্রথমে রাজি হইনি, ভেবেছিলাম ফেক কল, কেউ মজাক করছে আমার সাথে। কিন্তু স্যার পরদিন ভোর রাতে যখন ব্যাগ জোরে নগদ 5 লাখের করে নোট ভর্তি ক্যারি ব্যাগটা পাই, তখন আমি শালা ভরকে যাই স্যার। ওটা পেতে না পেতেই আবার লোকটার ফোন চলে আসে। ও আমাকে টাকাটা তুলে নিতে বলে। এইসব টাকা পয়সা আর কালোবাজারির ব্যাপারে ও পাক্কা জেনুইন মাল, সেটাও কানে ধরে বলে দেয় স্যার। কানে ধরে বলে দেয়। আমি সত্যি বলছি স্যার। যদিও জয়কান্তের প্রতিটি কথা ধ্রুব মনোযোগ সহকারে শুনছে এমনটা ওকে নিজের বাহ্যিক আচরণ দিয়ে দেখালেও মনে মনেও আসলে ছক কষছিল ওকে ফাঁদে ফেলার। কিন্তু হঠাৎই প্রায় একই রকম পদ্ধতিতে অর্থের প্রলোভন দেখিয়ে কাজ হাসিল করার বিষয়টা কর্ণগোচর হতেই ওর মনোভঙ্গিমায় পরিবর্তন আসে। ফলে ও নড়ে চড়ে বসে। এই প্রথম মাত্র একবারের জন্য হলেও ও ভাবে জয়কান্ত হয়তো সত্যি বলছে। গলার স্বর খানিকটা পাল্টে ফেলে ধ্রুব জিজ্ঞেস করে, লোকটা তোকে না চিনে না জেনে এমনি তোকে বেছে নিল নিজের স্বার্থসিদ্ধির জন্য, তাও আর পৃথিবীতে এত লোক থাকতে এটা কিভাবে সম্ভব? এই দেখ, তুই আমাকে টুপি পরানোর চেষ্টা করিস না, কারণ সেটা হলে কিন্তু না, আমি মারবেন না, আর মারবেন না আমাকে, আর মারবেন না। আমি সম্ভব, এই দুনিয়ায় সব সম্ভব। আমার টাকার দরকার ছিল, আর ওই লোকটার দরকার ছিল 5 জন জুয়ো করে ঠিকুচি গোষ্ঠী। তাই দুয়ে 4 করতে সে মানুষের দখল হয়নি।
কাদের কাদের ইনফরমেশন তুই দিয়েছিলি লোকটাকে বা এখনো দিচ্ছিস? যে 5 জন মারা গেছে শুধুমাত্র তাদেরই ইনফরমেশন দিয়েছিলাম। আসলে এখানে বেটিং করার আগে নিজেদের রিয়েল আইডেন্টিটি জমা করে আমাদের ওপেন ফিল্ড টুর্নামেন্টের ফর্ম ফিল আপ করতে হয়, কিন্তু মাঠে যাওয়ার পর ওরা পরিচয় গোপন রেখে ইচ্ছে মতো নাম ভাঙিয়ে বেট লাগাতেই পারে। এটাতে কোনো বাধা ছিল না। ভিউয়ার্সদের সেফটির জন্য আর টাকার কন্ট্রোল নিজের হাতে রাখতে এই প্রসেসটা বানিয়েছিলাম। ঠিক সেই জন্যই তো ওদের আইডেন্টিটি ফর্মের সমস্ত জেরক্স কপি আপনি ওই কুঠুরিতে পেয়েছিলেন। যে লোকটা আমায় টাকা দিয়েছিল সে কীভাবে জেনেছিল ওর টার্গেটরা এখানে মজা মারতে আসে সেইটা আমি সত্যি জানি না স্যার। আমি নিজে কখনো কিছু ফাঁস করতাম না ওই দুতরফা সেফটির জন্যে, কিন্তু লোকটা যে কোথা থেকে খবর জোগাড় করেছিল সেটা ঠিক আছে চল মেনে নিলাম তুই খুন করিসনি, তুই খুনিও নোস, কিন্তু তাহলে কেন মরিতেরা তোর নাম নেওয়ার সাথে সাথে তোরই বক্সিং ফেস্ট দেখার নাম ভারিয়ে বাড়ি থেকে বেরোতো? ইভেন ওদের কল রেকর্ডসে যে কটা ভ্যালিড কল আইডেন্টিফাই করা গেছে সেই সব কটা সিম কার্ডও তোর নামে রেজিস্টার্ড। তাহলে কি সেই টাকা দানকারী লোক তোর থেকে সিমও হাত পেতে নিয়েছিল ভিকিরির মতো, নাকি তুই ফোন ঘুরিয়ে প্রতিটা কল করেছিলি? কলগুলো আমি করতাম স্যার। কল করে ওই লোকটার লোকেশনে যাওয়ার কথাও আমি জানাতাম। ওই লোকটা তোকে ফোন করে লোকেশনের ব্যাপারে জানিয়েও দিত? মাঝরাতে একবার কল করে মাত্র 5 মিনিটের কথাবার্তায় সব ডিটেলে বুঝিয়ে দিত। অনেক কিছুই ঠিক মতো বুঝতাম না, কারণ লোকটার গলার আওয়াজ কেমন যেন ভীষণ ফ্যাস ফ্যাসে মার্কা ছিল। গলার অদ্ভুত আওয়াজ শুনেই তুই কিভাবে ধরে ফেললি যে ও সেই লোকই? অল্প বয়সী বা বয়স কত হতে পারে? স্যার আমি জাস্ট একটা কথা বললাম, ওতে তো অনেক কিছুই পারে, কিন্তু এটা শিওর যে ও মেল ভয়েসে ছিল। তবে গলা শুনে মালিকের বয়স এখান থেকে বোঝা কিভাবে সম্ভব স্যার? হ্যাঁ আপনি বলুন স্যার। বাদ দে, যদিও তুই এমনিও গারদের ওপারে যাবি অমনিও যাবি, তাই বেশি সময় নষ্ট না করে আষাঢ়ে গল্পর নেক্সট চ্যাপ্টারটা শোনা। মানে ওই লোকেশনগুলোর নাম কি ছিল আর সেখানে ভিকটিমদের ভুলিয়ে ভালিয়ে ডেকে নিয়ে গিয়ে ঠিক কী করা হতো সেটাও শোনা। স্যার আমার কাজ ছিল মৃত 5 জনের ডিটেল কালেক্ট করে ওই লোকটাকে দেওয়া, আর তাদের মাথায় লোকটার পাঠানো ঠিকানাটা যেভাবে হোক গেঁথে দেওয়া। আমি শুধু এইটুকুই করেছি। ওখানে ওরা যাওয়ার পর ওদের খাতিরদারি কীভাবে করা হতো তা আমি জানি না, তবে আমি একটা হেল্প আপনাকে করতে পারি। বাহ, তুই মানে তোর মতো চিটিংবাজ আমাকে হেল্প করবি? তা কি হেল্প শুনি? লোকেশনগুলোর কিছু নাম আমার মনে আছে, সেগুলো শুধু বলতে পারি। বাহ, তাই নাকি? তোর হেড়ে মাথায় এতগুলো স্টক আছে? তাহলে বল বল বল, বলে ফেল, সেটাই তো কখন থেকে শুনতে চাইছি। সেগুলো হলো ওই বড্ড ব্যথা হচ্ছে, ওই যে অগস্তে পার্ক, লালদিঘির মাঠ, স্বর্ণা ভবন, আর ময়দান, চতুরঙ্গ ময়দান, চতুরঙ্গ মেলা ময়দান। হ্যাঁ, আরও একটা নাম, ওটা এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। অন্য নামগুলো যতটা মনোযোগ সহকারে ধ্রুব শুনছিল, চতুর্থ নামটা শোনার পর আচমকাই ওই মনোযোগের বদলে ওর আগ্রহ দ্বিগুণ বেড়ে যায়। বিস্ময়ে চোখ বড় বড় করে জয়কান্তের দিকে তাকিয়ে প্রশ্ন ছোঁড়ে, কি নাম বলি তুই? এখনই কি নাম বলি? আরেকবার বল। লালদিঘির মাঠ, অগস্তি পার্ক, স্বর্ণা। স্টপ ইউর ফাকিং রিপিটেশন। লাস্ট যে নামটা বললি সেটা আবার বল 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 বল। চতুরঙ্গ মেলা ময়দান,
ইয়েস দিস এই নামটা এই নামটা তো আচ্ছা 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 বাবা, তুই ভালো করে ভেবে বলতো, এই চতুরঙ্গ মেলা ময়দানের অ্যাড্রেস তোকে সবার প্রথম দেওয়া হয়েছিল নাকি পরে? সবার ঠিক ঠিক সবার প্রথমেই, মানে এই ডিস্ট্রিবিউটার লোকটা প্রথম দিনের জন্য এই লোকেশনটাই ভুল অ্যান্ড ফাইনাল করেছিল স্যার। জয়কান্তের মুখের কথা যেন তীব্র গতিতে ছুটে আসা আলোক রেখার মতো ধ্রুব স্নায়ুতন্ত্রে বিঁধে যায়, যা ওর মাথার ভিতর অদ্ভুত এক ঝাঁকুনির সাথে বিরাট দোলাচল সৃষ্টি করে ফেলেন নিমেষে। এখন ওর কাছে অনেক কিছুই পরিষ্কার। চিন্ময় মৃন্ময়ের যৌথ উদ্যোগে গাড়ি চুরির সেই রাতে গাড়িটার এই ঠিকানায় আগমন ও অন্ধকারে অবস্থান সবটাই কেমন যেন কাকতালীয়ভাবে জুড়ে যাচ্ছে চতুরঙ্গ মেলা ময়দানের সঙ্গে। মৃন্ময় বলেছিল ওই মাঠে ওরা সেই সময় অনুষ্ঠান সংক্রান্ত সাজসজ্জা সমেত রকমারি আলোর ঝলকানিও দেখেছিল, আর সেখানে এসেই থেমেছিল সেই বৃহদাকার লাল সিডানটা। সূত্রগুলোর যোগ বিয়োগের সঠিক ফলাফল নিয়ে এখনও ধ্রুবর মনে ধোঁয়াশা থাকলেও তার গাঢ়ত্ব যেন ধীরে ধীরে কমছে। ও আর কোনো জটিল ভাবনা ভাবতে পারে না। মুখময় ধীরে ধীরে ফুটে উঠছে এক রাশ জল্পনার বলিরেখা। মনের আকাশে উঁকি দিচ্ছে একাধিক প্রশ্ন। জয়কান্ত যদি খুনি না হয় তাহলে খুনি কে? এই অনুষ্ঠান কেন্দ্রগুলোর সাথেই বা তার কিসের সম্পর্ক? পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।